তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। আমি দাসের চোখে ধুলো নিতে কি যে ভাবি আর কি যে করি। তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। আমাদের অন্তঃস্থলের খবর অনেক সময় আমরা নিজেরাও জানি না, কিন্তু মনস্তত্ত্ববিদ জানেন আমাদের কাউন্সিলররা। সেই মনের অন্তঃস্থলের খবর লুকিয়ে রেখে কোনো লাভ নেই। নিজের কাছে সৎ থাকার জন্যে, পরিবেশের কাছে সৎ থাকার জন্যে, পরিচ্ছন্ন থাকার জন্যে আমাদের অবশ্যই নিজেদের মনকে ভালো করে বোঝা দরকার। সুপিরিয়রিটি কমপ্লেক্স বা ইনফেরিয়রিটি কমপ্লেক্স বড় ভয়ঙ্কর জিনিস। সেই নিয়ে আজ কথা বলবেন কাউন্সিলর লক্ষ্মী ভৌমিক। নমস্কার মুক্তস্বরের সকল শ্রোতা বন্ধুদের, আমি লক্ষ্মী ভৌমিক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইনফিরিয়রিটি কমপ্লেক্স এবং সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে আমরা কিভাবে মুক্তি পাব। প্রথমেই বলি, এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স এবং সুপিরিয়রিটি কমপ্লেক্স এই দুটোই কিন্তু আমাদের পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা কিন্তু কোনো রোগ নয়, এটা কোনো কিন্তু অসুখ নয়, এটা কিন্তু মনের একটা অবস্থা। যেই অবস্থা আমাদের কিছু কারণের জন্য দায়ী থাকে, সেটা নিয়ে আলোচনা করব এবং সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাব সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি ইনফিরিয়রিটি কমপ্লেক্স। ইনফিরিয়রিটি কমপ্লেক্সের যা যা লক্ষণগুলো, সেটা হচ্ছে যে প্রথমেই নিজের সম্পর্কে একটা পুওর অ্যানালাইসিস, একটা পুওর ইমেজ, এবং নিজের যা কিছু না পারা, নিজের যা কিছু ব্যর্থতা, সেটার জন্য কিন্তু আমরা অন্যকে দায়ী করে থাকি। আর কি না, সবসময় একটা আমার সম্পর্কে বোধহয় সবাই সমালোচনা করছে, এই বুঝি আমাকে নিয়ে আলোচনা করছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। নেগেটিভ মাইন্ডসেট, মানে নিজের সম্পর্কে একদম নেগেটিভ মাইন্ডসেট হয়ে থাকে। আর ঠিক তার উল্টোটা কি হয়, সুপিরিয়রিটি কমপ্লেক্স, কি না নিজের সম্পর্কে অনেক বেশি এস্টিমটাকে বাড়িয়ে বাড়িয়ে বলা, নিজের সম্পর্কে সে বাড়িয়ে বাড়িয়ে বলছে, বাড়িয়ে বাড়িয়ে ভাবছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে লাজুক, ভীষণ কথা বলতে চায় না বা একা নিজেকে গুটিয়ে রাখে, কিন্তু কখনো সে সুযোগ পেলে নিজের সম্পর্কে এমন বিশ্বাসযোগ্য গল্প সে বলে যে বন্ধুবান্ধব সব জায়গায় সে কিছুক্ষণের জন্য সে কিন্তু একটা প্রাধান্যতা পায়। এইটা তার ভীষণ ভালো লাগে, সেই জন্য কিন্তু এইগুলো সে মাঝে মধ্যে করে থাকে। এগুলোর কারণ, এবার এগুলোর কারণ কি কি সেটা নিয়ে আলোচনা করি। এইটা কিন্তু একদম সেলফ এস্টিমটা যদি আমার পুয়ার থাকে, পুয়ার সেলফ এস্টিম সেগুলো থেকে ডেভেলপ করে। তাহলে পুয়ার সেলফ এস্টিম কী কীভাবে হতে পারে? এটা শৈশব অবস্থায় যদি শিশু যদি কখনো চাইল্ড অ্যাবিউজ হয়, যে কোনো রকম চাইল্ড অ্যাবিউজ হতে পারে, নেগলেক্টেড দেয়ার পেরেন্টস, বাবা মা ঠিক মতো যত্নার্থী নেয়নি, বা সেপারেশন অফ পেরেন্টস, বাবা মায়ের মধ্যে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে, বা বাবা মা সমাজ থেকে, পরিবার থেকে যা শুনলাম, যা দেখলাম, যা শিখলাম, এবার সেটা অ্যাপ্লিকেশন। যখনই অ্যাপ্লিকেশন করতে যাই, যেখানে কনফ্লিক্ট হয়, যেখানে মতের মেল হয় না, তখন কিন্তু অনেক সময় আমরা ওপেন মাইন্ড হতে পারি না, খোলা চোখে আমি আমার মিস্টেকগুলোকে নিতে পারি না। তখনই কিন্তু আমি একা হয়ে যাই, বন্ধু ছাড়া হয়ে যায়। তারপর এই সময়টা আমরা চাই আমার বন্ধু হবে ব্লাইন্ড সাপোর্টার। স্কুল লাইফ পেরিয়ে যখন আমরা কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফে যাই, তখন কিন্তু আমাদের কাছে বন্ধুর সংজ্ঞা অন্যরকম। সেখানে ইমোশনালি অ্যাটাচমেন্ট অনেক বেশি জুড়ে যায়, সেখানে প্রত্যাশার জায়গাগুলো অনেকটা বেড়ে যায়। যখনই সেই প্রত্যাশার জায়গাগুলো আঘাত হানে, সেই প্রত্যাশাগুলো পূরণ হয় না, তখনই আর বন্ধুর সাথে মেলে না, নিঃসঙ্গ হয়ে যায়।
একবার ধাক্কা খাওয়ার পরে দ্বিতীয়বার আর সাহস করি না নতুন করে বন্ধু করার। শেষের দিকে গিয়ে, মিডল এজে গিয়ে বন্ধুর সংখ্যা কিন্তু একদম অন্যরকম। সেখানে মতাদর্শ নিয়ে বন্ধুর সাথে আলোচনা হয়, সেখানে পলিটিক্স নিয়ে বন্ধুর সাথে আলোচনা হয়, সেখানে ফিউচার প্ল্যান নিয়ে খুব একটা আলোচনা হয় না, যেটা কিনা কলেজ বা ইউনিভার্সিটি লাইফে হয় বন্ধুর সাথে। এই যে বন্ধুর সংজ্ঞা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেখানে প্রত্যাশাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। যখনই প্রত্যাশাগুলো পূরণ হয় না, তখনই কিন্তু আমি হতাশ হয়ে যাই, নিঃসঙ্গ লাগে। এইগুলো একটা কারণ। তার থেকে বড় কারণ আছে যে আমি বন্ধুকে কিভাবে দেখি। একটা উদাহরণ দিই। ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছে, বন্ধুর সাথে তার প্রেম হচ্ছে। প্রেমিক এবং প্রেমিকা তারা ভবিষ্যৎ স্বপ্ন দেখে সংসার শুরু করেছে। এবার তাদের বক্তব্য, বন্ধু থেকে প্রেমিক বা প্রেমিকা হলাম, তারপর স্বামী স্ত্রী, পিছন ফিরে দেখি না বন্ধু না প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীর রোলে দাঁড়িয়ে রয়েছি। কেন হয়? কেন হয়? তখন তারা ভীষণভাবে হতাশ হয়, না আমার বন্ধুকেও পাচ্ছি না। এটা যদি আমার পুয়ার থাকে, পুয়ার সেলফ এস্টিম সেগুলো থেকে ডেভেলপ করে। তাহলে পুয়ার সেলফ এস্টিম কীভাবে হতে পারে? এটা শৈশব অবস্থায় যদি শিশু যদি কখনো চাইল্ড অ্যাবিউজ হয়, যে কোনো রকম চাইল্ড অ্যাবিউজ হতে পারে, নেগলেক্টেড দেয়ার পেরেন্টস, বাবা মা ঠিক মতো যত্নার্থী নেয়নি, বা সেপারেশন অফ পেরেন্টস, বাবা মায়ের মধ্যে বিবাহ বিচ্ছিন্ন হয়েছে, বা বাবা মা কোনো কারণে কনফ্লিক্ট উইথ ল, তাকে ছেড়ে প্রিজনে আছেন, কারেকশনাল হোমে আছেন, সে আত্মীয় স্বজনের কারোর কাছে মানুষ হয়েছে। আবার অনেক সময় এরম হয়, নিজের যে ফিজিক্যাল স্ট্রাকচার রয়েছে বা সেলফ অ্যাপিয়ারেন্স যেটা রয়েছে সেটাতে সে স্যাটিসফ্যাকশন নয়, সেই কারণেও কিন্তু এই দুটো জিনিস অনেক সময় হয়ে থাকে। অ্যাবিউজের কথা বললাম, সেটা বিভিন্ন রকম অ্যাবিউজ হতে পারে। কেউ যদি ভিকটিম হয়, মানে কনফ্লিক্ট উইথ ল এবং কন্ট্যাক্ট উইথ ল, দুটোর ক্ষেত্রেই কিন্তু এই ধরনের জিনিস দেখা যায়। এইবার আসি, এটা থেকে মুক্তি কী করে পাবো। এখন আলোচনা করব মুক্তির উপায়গুলি কী কী। আমরা তো বললাম যে পুয়ার সেলফ এস্টিম হলেই কিন্তু ইনফিরিটি কমপ্লেক্স এবং সুপিরিটি কমপ্লেক্সগুলো কিন্তু গ্রো করতে পারে। তা প্রথমেই কী হতে হবে? নিজের প্রতি যত্নবান হতে হবে, নিজের প্রতি কেয়ার নিতে হবে। সেটা করতে গেলে কী হবে? আত্মবিশ্বাস ফিরে আসবে। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পদ্ধতিগুলো এর আগে আলোচনা হয়ে গেছে, তাই আমি এখানে আলোচনা করলাম না, আলোচনা তাহলে দীর্ঘ হয়ে যাবে। আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আমি আমার ক্যাপাসিটি বা আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য যা যা করার আমি সেগুলো করব। স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে বা ক্যাপাসিটি বিল্ড আপ করতে গেলে যেই ধরনের পড়াশুনো বা যেই ধরনের ট্রেনিংগুলো পেলে আমি এটা করতে পারবো, আমি আরও দক্ষ হতে পারবো, সেই ধরনের আমার যোগ্যতা অনুযায়ী সেই ধরনের কিন্তু ক্যাপাসিটি বিল্ড আপগুলো আমি করে নেব। নিজেকে এম্পাওয়ার করার চেষ্টা করব। এম্পাওয়ার্ড কীভাবে হব? না, সঠিক তথ্য যখন আমার কাছে আসবে, সঠিক তথ্য যখন আমি পাবো, তখন কিন্তু আমার নলেজটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, নলেজ গেইন হবে। যখন নলেজটা গেইন হবে, তখন আমি কি করব? না, ভয়েস রেজ করতে শিখব। ভয়েস রেজ করতে গেলেই কি হবে? না, আমার জাস্টিফিকেশনটা আমি কিন্তু অ্যানালাইসিস করতে পারবো, সেলফ জাস্টিফিকেশন। আমি কেন বলছি, এর পেছনে লজিকটা কী, হ্যাঁ, এর সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো কী, সায়েন্টিফিক রিজনগুলো কী কী রয়েছে। যখন এই জায়গাটায় করতে পারবো, তখন ডিসিশন মেকিংটা আমি অটোমেটিকই নিতে পারবো। ডিসিশন মেকিংয়ের জায়গায় আমি চলে যাব। যখন আমি নিজেই কোনো ডিসিশন নিতে পারবো, আমাকে অন্যের ওপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না, অন্যের মুখাপেক্ষী হতে হচ্ছে না, তখনই কিন্তু আমার সেলফ এস্টিমটা বেড়ে যাবে। আর কি হবে?
আমি আমার গ্রুপের সাথে মেলামেশা করবো। এই ক্ষেত্রে দেখা যায় যে উইথড্রলটা বেশি হয়, বন্ধু বান্ধবের সাথে মিশতে চায় না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে চায় না, ওইভাবে তো যে আমাকে নিয়ে সবাই আলোচনা করছে সেই জন্য যেতে চায় না। সেই জায়গাগুলো কাটিয়ে উঠতে হবে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে হবে। যদি আমার অতীতে কোনো রকম তিক্ত স্মৃতি থাকে, সেটা আমি বেশি নাড়াচাড়া করব না, সেটা আমি মনে করার চেষ্টা করব না, সেটা আমি সারাক্ষণ সেইটাকে অ্যাভয়েড করে সেই মাইন্ডসেট, নেগেটিভ মাইন্ডসেটটাকে আমি থ্রো আউট করে দেবো। আমি ওটাকে আনবো না মনের মধ্যে, যেইটা আনলেই কিন্তু আমার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এগিয়ে যাওয়ার পথে। আমি সেটা নিয়ে ভাববো না বেশিক্ষণ, সেটা আমি আসতেই দেবো না। আমার আমার মানে সেম ফিলিং বা আমার মতামতে বা মতাদর্শের সাথে যেই জায়গায় মিলছে সেই ধরনের মধ্যে আমি ইনভলভ হব। আমার রিক্রিয়েশনটা বের করে নেব, কোনটা আমার রিক্রিয়েশন রয়েছে, রিল্যাক্স কোথায় কোথায় আছে, সেই জায়গাগুলো আমি বের করে নেব। একটু যোগা, একটু মেডিটেশনের মধ্যে থাকবো, হেলদি ডায়েটের মধ্যে থাকবো। এই যখনই আমি এই কমপ্লেক্সগুলো আমার গ্রো করতে শুরু করে, তখন কি হয় না, আমি আমার নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। ফলে কিন্তু অনেকেই আমরা কিন্তু ড্রাগ অ্যাবিউজ, সাবস্টেন্স অ্যাবিউজের দিকেই কিন্তু ঝুঁকে পড়ি। সেইটা করলে চলবে না, সেইটা কিন্তু কখনোই সাপোর্টিং সিস্টেম হতে পারে না তোমাকে এখান থেকে বার করে নিয়ে আসে, এই মানসিক অবস্থা থেকে বার করে নিয়ে আসে। ওটা কখনোই সাপোর্টিং সিস্টেম নয়। সাপোর্টিং সিস্টেম ওইগুলো যেগুলো বললাম, আত্মবিশ্বাস বাড়াও, নিজের দক্ষতা যোগ্যতা বাড়াও, সমমানসিকতার বন্ধুর সাথে মেলামেশা করো, ভালো বই পড়ো, ভালো সিনেমা দেখো, যেই জিনিসগুলো পেইনফুল, যেই স্মৃতিগুলো তোমাকে নাড়া দিচ্ছে, যেইগুলো মনে করলেই তুমি কষ্ট পাচ্ছ, সেইগুলো থেকে দূরে থাকো, সেই আলোচনা থেকে দূরে থাকো। দেখবে ভালো আছো, অনেকটাই কাটিয়ে উঠেছো। আর বাকিটা প্র্যাকটিস, একদিনে হবে না, প্র্যাকটিস করলে নিশ্চয়ই এই জিনিসগুলো থেকে, এই মানসিক অবস্থা থেকে তুমি কাটিয়ে উঠতে পারবে। সবাই ভালো থাকুন, সকলকে ধন্যবাদ। এই সূচি শিল্পটি দেখুন কি অপূর্ব নিখুঁত। এটি করেছেন শ্রীমতী নিবেদিতা পাঠক। 2015 সালে তার স্বামীর মৃত্যুর পর হতাশার অতল অন্ধকারে ডুবে গিয়েছিলেন, গভীর ডিপ্রেশন। তার দুটি কন্যা, একজন মালদার বাইরে থাকেন, একজন মালদাতেই থাকেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি একা থাকেন একটি ফ্ল্যাটে। সেই সময় থেকে শুরু করে হতাশা তাকে এতটাই গ্রাস করে যে উঠে দাঁড়ানো তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু কেমন করে যেন একটা যোগাযোগ ঘটে গেল। সৃজনীর শিল্পের যে আনন্দ, সেটা তিনি পূর্ণ মাত্রায় পেলেন এই সৃজনী বুটিকে এসে। তার বাড়ির পাশেই সূচিশিল্প, গল্প, আলাপচারিতা, এইগুলো কিন্তু আস্তে আস্তে তাকে ডিপ্রেশনের হাত থেকে রক্ষা করেছে। তিনি নিজেই খুঁজে নিয়েছেন তার মুক্তির উপায়, এবং অবশ্যই তাকে সহায়তা করেছে সৃজনী। দুটো একটা ডাক দেওয়া, কেমন আছেন, কিছু লাগবে, আপনার কিছু দরকার আছে, আসুন বসুন, চেয়ারটা এগিয়ে দেব। এই চেয়ারটুকু এগিয়ে দেওয়া, আসুন বসুন, 1 ঘন্টা এখানে বসে গল্প করুন, এইটুকুও আমরা অনেক সময় লোককে বলতে পারি না। অথচ ওইটুকু বলার মধ্যে দিয়ে কিন্তু একজন মানুষ তার হতাশাকে কাটিয়ে উঠতে পারে। ডিপ্রেশন বড় সাংঘাতিক জিনিস, ক্লিনিক্যাল ডিপ্রেশন। শ্রীমতী পাঠক তার ডিপ্রেশন কাটিয়ে উঠেছেন। আমরা তাকে শুভেচ্ছা জানাই, তাকে অভিনন্দন জানাই। তার মতো আরও অনেকে যেন ডিপ্রেশনের অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। যা কিছু কাজ হোক, সেলাই হোক, গান হোক, রান্না হোক, যেটা তাকে মুক্তির আনন্দ দেবে, যেটা তাকে মনে করিয়ে দেবে যে তিনি একেবারেই অসহায় নন, তিনি একা নন, তিনি নিঃসঙ্গ নন, তার খোঁজ করার মতো কেউ আছে। এবং একটু বাইরের দিকে হাত বাড়িয়ে দিলে সত্যি খোঁজ করার মতন কেউ কেউ আছেন, যেমন সৃজনী রয়েছেন শ্রীমতী পাঠকের পাশে। ধন্যবাদ।